ইউনূসকে বলেছে, কে বলেছে? শ্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, যে তাকে এখানে ভরা মজলিসে একদম একদম পরিষ্কার একটা চর দেওয়া হয়েছে যে আপনি ডেমোক্রেটিক নন, আপনি ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করেন না এবং এটা নিয়ে আপনি ফাঁস করছেন, এবং আমরা বাংলাদেশকে সামনের সময়ে এইভাবে দেখতে চাই। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আপনার কাছে মনে হয় না যে এই খুব বড় ধরনের ছক্কার কাজ হয়েছে এখানে? এখন কে ছক্কা মেরেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভারতের পক্ষ থেকে এইটাকে যদি আপনি একটি সতর্ক বার্তা হিসেবে ধরেন, দেখুন কেন এই কথাটা বলা হয়েছে। একদম সাম্প্রতিক সময়ে যখন চায়না সফর করে এলো এই দখলদার বাহিনীর প্রধান ইউনূস, সে চায়নাতে বসে চায়নার ব্যবসায়ীদেরকে বলেছে এটা তোমাদের জন্য একটা ইকোনমিক এক্সটেনশনের জায়গা। কোন জায়গাটা? বঙ্গোপসাগর। এই পুরো বঙ্গোপসাগর, ইন্ডিয়ান ওশেন, এগুলো নাকি গার্ডিয়ান হচ্ছে নাকি পুরোপুরি নাকি বাংলাদেশ, এই পুরো সাগরের। এবং এও বলেছে যে ভারতের যে 7টি 7 সিস্টার্স নামে যেই অংশগুলো পরিচিত, তারা ল্যান্ডলকড, তারা আর কোথাও যেতে পারবে না, তাদের একমাত্র গন্তব্য বা এই বে অফ বেঙ্গলি একমাত্র তাদের জায়গা, এবং এই বে অফ বেঙ্গলের গার্ডিয়ান হচ্ছে ইউনূস নিজেকে দাবি করছে। ফলে এইখানে কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা চায়নার আছে। দেখুন, ইন্ডিয়ার সাথে চায়নার যেখানে একটা শীতল সম্পর্ক, একটা মোটামুটি বেশ বাজে সম্পর্ক যাচ্ছে, সেইখানে গিয়ে চায়নার মাটিতে যখন বলে আসছে 7 সিস্টার্স এর আর কোথাও যাওয়ার জায়গা নেই, ফলে বে অফ বেঙ্গল তাদের একমাত্র ঠিকানা, একমাত্র গন্তব্য, একমাত্র জায়গা, বা এটা একটা বড় ভাস্ট এলাকা যেটা ওদের আসতেই হবে, ফলে তোমরা এখানে ইকোনমিক্যালি গ্রোথ করো। সোজা কথা হচ্ছে যে আমরা ওদেরকে আমরা আটকে ফেলেছি, এখন তোমরা সুযোগ, মানে খাঁটি বাংলাতে হচ্ছে তোমরা সমস্ত সুযোগ সুবিধা নাও, আমরা ওদেরকে আটকে রেখেছি। এই তো হচ্ছে মেসেজ। তো এই ধরনের একটা মেসেজ যখন 1 সপ্তাহ আগে দিয়েছে, আপনার মনে হয় 1 সপ্তাহ পর এখন আপনি বলতে পারেন তাহলে মিটিং করলো কেন? মিটিং তো অনেক দেরিতে হয়েছে বলে আমার মনে হয়। মানে আমার কিন্তু ব্যক্তিগত আড্ডাতে, ব্যক্তিগত আলাপে আমি কিন্তু অনেককেই বলেছি যে ভারতের উচিত এই দখলদার বাহিনীকে ডাক দেওয়া, তারাই যেন ডাক দেয়, ডাক দিয়ে মনে হয় এগুলা বলে দেওয়া ভালো। বরঞ্চ এটা দেরিতে হয়েছে, বরঞ্চ উল্টোটা হয়েছে, দখলদার বাহিনী রিকোয়েস্ট করে এনেছে। কিন্তু আমি কিন্তু চেয়েছিলাম ভারত নিজের থেকেই এই জিনিসটা করুক। আমি তো ব্যাপারটাকে আসলে, মানে যারা এইভাবে দেখতে চাচ্ছে জিনিসটাকে এইভাবে নিয়ে নিচ্ছে যে ভয় পেয়েছে, ছক্কা মেরেছে, ভারত থরহরি কম্প, আমি আসলে এইভাবে দেখতে চাই না। বিকজ আমি মনে হয় একটু ডিপ্লোমেসি কম বুঝি, যেহেতু আমি কম বুঝি তাই আমি আসলে আমার মতো করে আমি দেখতে চাই। তারা বাংলাদেশের মানুষেরই তো এটা কথা বলা প্রয়োজন, কারণ কোনো না কোনো ঘরে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এভারেজে আমার কাছে মনে হয় কারো বাসাতে যদি সবাই পড়াশোনা শেষও হয়ে যায়, তাদের ভাগনা ভাগ্নি আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ স্কুল পড়ুয়া আছে। অর্থাৎ সারা বাংলাদেশে আনুমানিক যদি 16 থেকে 20 কোটি মানুষ, আমি জানি না এক্স্যাক্টলি কত, আমি একটা আনুমানিক বললাম, এই এতগুলো মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে স্কুল পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়েরা আছে, বাচ্চারা আছে, তারা বই পায়নি। এইটা নিয়ে অনেক বেশি আলোচনা হওয়া প্রয়োজন। বিপ্লব সাহেব যে আলোচনা করেছেন তাকে আমি খুবই ধন্যবাদ জানাই, এবং এই কারণেই আমি এই জিনিসটা নিয়ে কথাটা বললাম। মিজি তিনি বলেছেন সুদের ব্যবসায়ী ইউনূস সাজানো গোছানো দেশটি ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, মোদ্দা কথা আমি যে জিনিসটা পেয়েছি আসলে যেটা হলো যে আমি আপনাকে কয়েকটা জায়গাতে সামারি বলি, সেটা হচ্ছে যে এই আলোচনাটা সোফার আমি যা করেছি সেটা হলো ভারতের সাথে একটা দীর্ঘ সময় ধরে মিটিং এর চেষ্টা করে যাচ্ছে এই দখলদার ইউনূস বাহিনী। তারা আবেদন করেছে, এইটার আপডেট জানতে চেয়েছে, চিঠির পর চিঠি দিয়েছে, এবং মার্চের শেষ পর্যন্ত, মার্চের 28 তারিখে ভারত এটাকে ক্যান্সেল করে দিয়েছে। পরবর্তী সময় নানান ধরনের লবিং, আমি আরেকটা সূত্রের কথা বলেছি যেটা আমি নাম বলিনি, যে নানান ধরনের জায়গা থেকে একটা পজিটিভ ভাইব এসেছে, আচ্ছা কথা বলে দেখেন কি হতে পারে। এই ধরনের একটা ঘটনার প্রেক্ষিতে শ্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি রাজি হয়েছেন এই ইলিগাল, ইলিজিটিমেট এই ইউনূসের সাথে কথা বলবার জন্য। এই কথা বলতে গিয়ে আপনার আমাদের কাছে যে সংবাদটা এসেছে সেটা হচ্ছে যে, যেটা শফিকুলের বরাত দিয়ে এসেছে,
তার পোষা প্যারট যেটা আছে বক 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 করছে যে এই হ্যান্ড করেছে। দেখুন মিটিংটা হয়েছে, আমি ধরে নেই এই ধরনের সাইডলাইন মিটিং গুলো আপনার 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আমি ধরে নেই 30 মিনিট হয়েছে মিটিংটা। এই 30 মিনিটে নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কথা আলোচনা হয়েছে, গঙ্গার পানি রিনিউ করতে হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে, সীমান্ত নিয়ে আলোচনা করা হয়েছে, দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে মানে এটার জন্য আমার মনে হয় না আপনাকে ডিপ্লোম্যাট হতে হবে, আপনাকে খুব বেশি কিছু জানতে হবে, একদম কমন সেন্স অ্যাপ্লাই করেন যে কুশল বিনিময়, কথাবার্তা, এগুলোর পরে যে সামান্য সময় থাকে, শুনে কি মনে হয় জানেন, মানে আমার কাছে শুনে মনে হয় আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম অনেক সময় দেখা যাচ্ছে যে প্রথম কোশ্চেনটা বা দ্বিতীয় বা 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিতে আমাদের এত সময় নিয়েছি, 3 ঘন্টার পরীক্ষাতে শেষ 10 মিনিট আমাদের মাথাতে দুনিয়ার সবকিছু চলে এসছে, এখন পাগলের মতো হয়ে গেছে, এখন তো আমার 3টা প্রশ্ন বাকি। তখন আমরা করেছি কি, ওই প্রশ্নগুলোর উত্তরে ধরা যাক এসেছে যে বাংলাদেশের বৃক্ষ সম্পর্কে কিছু বলো, তো একটা লিখেছি, মানে আমি কিছু টাচ করেছি অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 8 যে বাংলাদেশে অনেক বৃক্ষ আছে, এগুলো দেখতে সবুজ, খুবই সুন্দর, বাংলাদেশের বৃক্ষ খুবই ভালো। এরপরের কোশ্চেনটা হয়েছে যে বাংলাদেশের গবাদি পশু নিয়ে কিছু বলো, বাংলাদেশে অনেক গবাদি পশু আছে, তারা দেখতে অনেক ভালো, তারা অনেক অর্থকরী। এরপরে 9 নাম্বার। এইভাবে আপনি যদি প্রত্যেকটা ইস্যু টাচ করেন তাহলে একটা না 500টা ইস্যু টাচ করতে পারবেন। আলোচনাটা তো ফাজলামির জায়গা না। চিন্তা করা যায় যে একটা বাংলাদেশ রাষ্ট্রকে তারা কথিত রিপ্রেজেন্ট করছে বলে বলছে, দখলদার বাহিনী, মানে কোন লেভেলের ঘিরু থাকলে বলে আমরা সবকিছু আলোচনা করে ফেলেছি। মানুষের সামান্য স্মার্টনেস থাকলে যেটা বলবে যে আমরা এইটাকে একটা প্রায়োরিটি দিয়েছি, ওইটাকে প্রায়োরিটি দিয়ে কোশ্চেন গুলো রেইজ করেছি। ভারতের তরফ থেকে আজকে ইন্ডিয়ান টাইমস কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে যখনই তারা ইস্যুগুলো রেইজ করেছে, নরেন্দ্র মোদী বলেছে এটা বাইল্যাটারালি দুই দেশের ফরেন মিনিস্টারের মাধ্যমে এই ব্যাপারগুলো আলোচনা হবে। অর্থাৎ মানে বাপকে দেখার পরে বাবা তুমি আমার জন্য বই এনেছো, বাবা তুমি আমার জন্য লুঙ্গি এনেছো, বাবা তুমি আমার জন্য পাঞ্জাবি এনেছো, বাবা তুমি আমার জন্য খাওয়া এনেছো, মানে মনে পাগল হয়ে গেছে। অথচ সারাটা দিন মোদীকে গালিগালাজ, সারাটা দিন ভারতকে গালিগালাজ। অথচ দেখেন এই দেশটাকে উঠতে বসতে গালিগালাজ। অথচ এই দেশের একটা পর্যায়ে তো মিটিং হবে বলে নিশ্চয়তা ছিল না, তখন করলো কি, এমনকি আপনার 1 এপ্রিলেও কিন্তু নিশ্চয়তা ছিল না, ডিনারে গেছে ইউনূস আর আপনার শ্রী নরেন্দ্র মোদী পাশাপাশি বসেছে, সেইটার ছবি দিয়ে ফলপ্রসূ ডিনার হয়েছে। আচ্ছা আমি একটু কথা বলি, আমি একটু ইন করি এখানে, সেটা হচ্ছে আমি একটু ফলপ্রসূ ডিনার হয়েছে। আচ্ছা ঠিক আছে, দুইজন দুই দিকে তাকিয়ে বসে আছে সামনের দিকে। আচ্ছা আমি যেটা বলি, কেউ কেউ বলছেন যে না, হ্যাঁ ওই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন হলে ঢুকেছেন তখন নরেন্দ্র মোদী সাহেব দাঁড়িয়ে গেছেন, ঠিক আছে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, এত বড় সম্মান দিয়েছেন যে কল্পনা করা যায় না। ইউনূস সাহেব যখন ঢুকেছেন নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গিয়েছেন। আরেকটি হচ্ছে কেউ কেউ আবার বলছে, মজা করে বলে আর বলছে, মানে সিরিয়াসলি বলে যে ইউনূস সাহেব নোবেল পেয়েছে আর মোদী সাহেব হলো চা বিক্রেতা। উনি 150 কোটি লোকের প্রধানমন্ত্রী আর আমাদের এখানে 18 কোটি লোকের প্রধান উপদেষ্টা অনির্বাচিত। আবার কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূস সাহেব একজন শিক্ষিত মানুষ, তিনি ইংরেজিতে কথা বলেন। নরেন্দ্র মোদী সাহেবকে ইংরেজি বুঝেছেন কিনা, ইংরেজি বুঝতে পেরেছেন কিনা, সেই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? এই যে মিনিমাম শিষ্টাচার, একটা লোক গেলে তো কেউ দাঁড়িয়ে সম্মান করবে, এটা স্বাভাবিক, কথা বলবে এটা স্বাভাবিক, হ্যান্ডশেক করবে এটা স্বাভাবিক। জি, শ্রী নরেন্দ্র মোদী তো অনেক বড় মানুষ, একসময় চা বিক্রি করেছেন বলে শুনেছি, সেইখান থেকে রাজনীতি করে পৃথিবীর সবচাইতে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছে। আমি তো পড়াশোনা করে ব্যারিস্টার সলিসিটর হয়েছি, আইনজীবী হয়েছি। অস্ট্রেলিয়া সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে যেদিন আমি শপথ নেই, সেদিন আমি একমাত্র বাঙালি ছেলে ছিলাম। আমি যেদিন সিগনেচার করি নিউজিল্যান্ড হাইকোর্টে, সেদিন আমি একমাত্র বাঙালি মানুষ ছিলাম, বাঙালি ছেলে ছিলাম। আমি আমার জীবন চালানোর জন্য রাস্তা পরিষ্কার করেছি, খবরের কাগজ বিক্রি করেছি, বনফুল মিষ্টির দোকানে ওদের যে এই সেলার আছে সেখানে কাঁধে করে মিষ্টি নিয়ে এসে আমি উপরে দিতাম, আমার কাজ ছিল এইটা, আবার বিক্রি সেলও করতাম। আমি রেস্টুরেন্টের ওয়েটার ছিলাম, ঠিক আছে।
আমি কারখানাতে আপনার ডিভিডি প্যাকিং করতাম, এরকম অনেক অর্জন। আমি কফি বিক্রি করেছি, কফি দোকানে চাকরি করেছি। তো আমাকে যদি এখন কেউ বলে যে আরে উনি কফি বিক্রি করতো, উনি রাস্তা পরিষ্কার করতো, উনি এখন লয়ার হয়েছে, এটা তো আমার জন্য ক্রেডিট, এটা তো আমার জন্য ক্রেডিট। একটা মানুষ এই যে আপনি খেয়াল করবেন যে ভারতীয়দের মন্তব্য এবং বাংলাদেশে কিছু মানুষের মন্তব্য, আমি সবার কথা বলছি না, বাংলাদেশে এই ইউনূস সাপোর্টারদের মন্তব্যগুলো আপনি একটু দেখবেন, দুটো আলাদা করা যায়। খালি গালি গালাজ, এই মেয়েকে অমুক করবে, অমুক ছেলেকে অমুক করবে, মোদিকে এই করবে, মানে নোংরামো ছাড়া, মানে এটাই ওদের জন্য কনভেনিয়েন্ট। কথা বলতে পারে না, এদের জীবনের একমাত্র স্কিল হচ্ছে আপনার গালি দেওয়া। আপনি এই লোকগুলোকে দেশের বাইরে পাঠান, কেউ কিন্তু কখনো চিন্তা করছে না সে গুগলের প্রধান হবে, ফেসবুকের প্রধান হবে, সে চিন্তা করছে না সে অ্যামাজনের হেড হবে বা অ্যামাজনের মতো একটা প্রতিষ্ঠান সে দেবে। তার একটাই কথা, সে কামলাগিরি করবে আজীবন, মানে তার উপরে ওঠার কোনো ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই। আর অন্য কাউকে দেখলে তার মনে হবে ওই লোক মনে হয় দুর্নীতি করে বড় হয়েছে, ওই লোক মনে হয় দুর্নীতি করে টাকা কামিয়েছে। নিচতা, আমি একটু শেষ করি ইসমাইল ভাই, যে নিজের ভেতরে যে অন্ধকারটা, যেমন ধরেন আপনাকে এসে গালিগালাজ করছে, একটা খন্দকার ইসমাইল হতে পারছে না, হ্যাঁ, বা একটা নিঝুম মজুমদার হতে পারছে না, দে একটা গালি দিয়া যাইয়া। যেই লোকটা ধরেন ভুরুঙ্গামারি প্রাইমারি স্কুলের গন্ডিটা পার হতে পারে নাই, তার হাতে একটা মোবাইল ফোন আছে, আর রিদমিকে একটু বাংলা লিখতে পারে বা অব্রতে বাংলা লিখতে পারে, বাস একটা গালি দিয়ে দৌড় দেই। কারণ ওইটার জন্য তো আমার মতো যোগ্যতা হওয়ার দরকার নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিঝুম মজুমদার কথা বললে সেটার নিচে একটা গালি দিয়ে দৌড় দেওয়া যায়। মনে করছে আমি যেহেতু নিঝুম মজুমদারের ভিডিওর নিচে কমেন্ট করতে পারি, আমি যেহেতু বিমস্টেক সম্মেলনের মেইন যে ভিডিওটা লাইভে কমেন্ট করতে পারি, ফলে আমিও মনে হয় বিমস্টেক সম্মেলনের সভাপতি, বা আমিও মনে হয় নরেন্দ্র মোদী। এটা তো এটা না আসলে। ফলে এই নিচতা, এই আপনি দেখবেন ভারতীয়দের মন্তব্যগুলো দেখবেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কোনো একটা তর্কাতর্কি হলে ফেসবুকে আপনি একটু গিয়ে দেখবেন তো তারা কিভাবে আলোচনা করে, তাদের ঝগড়াগুলোও ক্লাসিক। এটা তো সামান্য প্রতিবেশী রাষ্ট্রের থেকেও শিখতে পারেনি। চা বিক্রি করে, এই বিক্রি করে, সেই বিক্রি করে। আমি এখানে আমি একটু যুক্ত করি, চা বিক্রি করে, চা বিক্রেতার সাথে নোবেল বিজয়ী দেখা করার জন্য অস্থির হয়ে গেছেন, বারবার চিঠি দিয়েছেন, এটাও অনেকে বলছেন যে একজন চা বিক্রেতার সাথে, যে তাহলে চা বিক্রি যিনি করতেন তার সাথে আলোচনার জন্য আমার এত কেন আমি পাগল হয়ে গেছি, আমাকে এত চিঠি দিতে হচ্ছে কেন? এটা খুবই স্বাভাবিক। চা বিক্রেতা 1.140 লক্ষ মানুষের দেশের প্রধানমন্ত্রী আমার মনে হয়। আচ্ছা, যাই হোক, আমরা সেটা নিয়ে চাই না। আমরা চাই যে দুই দেশের মধ্যে আলোচনা হোক। প্রতিবেশী যেহেতু আমাদের বাংলাদেশ এবং ভারত যেহেতু রয়েছে, দুই দেশের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটাই হয়েছে। আর এটাকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই। কারণ হচ্ছে একটা প্রশ্ন শুধু উঠেছে, যেহেতু আমরা ভারতকে এত ঘৃণা করি, এত অশ্রদ্ধা করি, এত অসম্মান করি, ভারতের মানুষরা মানুষ না, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, সেই কারণে এত প্রশ্ন তৈরি হয়েছে, যেগুলো আমরা সবাই চাই না। আচ্ছা, আরেকটি কথা বলি আপনাকে, যে চীনের সাথে সম্পর্ক ঠিক আছে, ভারতের সাথে সম্পর্ক, সবার সাথে বাংলাদেশের সম্পর্ক আপনাকে বলা দরকার, এই ফাঁকে উঠবে কিনা আলোচনাটা, সেটা হচ্ছে যে আমি একটা থিওরির কথা প্রায় বলি, সেটা হচ্ছে টু ট্র্যাক থিওরি। কেমন? জি জি। এই টু ট্র্যাক থিওরিটা হচ্ছে যে আপনি জানবেন যে নওয়াজ শরীফের পাকিস্তান সফরে, যখন ঝটিকা একটা পাকিস্তান সফরে যায় আপনার নরেন্দ্র মোদী, সেটা সম্ভবত 2015-16 সালের দিকের ঘটনা, 10 বছর আগের, বা সোজা কথা নওয়াজ শরীফ যখন ক্ষমতায় ছিল, সেই সময়টাতে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর মাকে একটা শাড়ি গিফট করেছিল নওয়াজ শরীফ। কেমন? নরেন্দ্র মোদী এটা মাথায় রেখেছিলেন। পাকিস্তানে যাওয়ার পর নওয়াজ শরীফের মার পা ধরে তিনি আশীর্বাদ নিয়েছিলেন। তখন সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে কথা বলছিল যে তার এই অসাধারণ জেস্চারের জন্য, এবং নওয়াজ শরীফের সাথে উনি অসম্ভব ভালো একটা রিলেশন ছিল।